মিসলিনিয়াস এক্সামের জন্য ম্যাথসের যে প্র্যাকটিস সেট আমাদের চলছিল, আজকে 5 নম্বর প্র্যাকটিস সেট অন দ্য রো। আমাদের প্র্যাকটিস সেট করার উদ্দেশ্য তোমাদের আগেই বলেছি, বিভিন্ন চ্যাপ্টার থেকে খুঁজে খুঁজে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স তোমাদের জন্য আমি সেট করে দিচ্ছি, যাতে এই কোয়েশ্চেনগুলো থেকে তোমরা পরীক্ষায় কমন পেতে পারো এবং সিলেবাস শেষ করার সাথে সাথে তোমরা যাতে বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন কোয়েশ্চেনগুলো, বিভিন্ন টাইপগুলো রিভিশন দিয়ে নিতে পারো। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা আমাদের এই ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে। টেলিগ্রামে আমি পিডিএফ অলরেডি সাপ্লাই করা আমরা শুরু করে দিয়েছি। এই ভিডিওটা পোস্ট হওয়ার সাথে সাথে তোমরা টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ পেয়ে যাবে। তোমরা পিডিএফটাকে ডাউনলোড করো, ডাউনলোড করে নিজেরা অঙ্কগুলো চেষ্টা করো এবং যে অঙ্কগুলো চেষ্টা করবে যদি কোনো অঙ্ক আটকায় বা শুধুমাত্র আনসারও পিডিএফ এর সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে, তো যদি শুধুমাত্র কোনো অঙ্ক আটকায় বা কোনো অঙ্ক যদি তোমাদের শর্টকাট প্রয়োজন লাগে, সবসময় জানবে যে কোনো একটা অঙ্ক তোমরা যেভাবেই জানো না কেন সেটার অন্য কোনো একটা শর্টকাট প্রসেস বা অনেক সহজে জিনিসটা কোনো একটা কনসেপ্ট লাগে করে ফেলা যেতে পারে। তো এমন কোনো অঙ্ক যদি তোমাদের কোনো কনসেপ্ট প্রয়োজন হয় বা শর্টকাট প্রয়োজন হয়, তখনই তোমরা ভিডিওটা দেখো, বা কোনো অঙ্ক না পারলে তো অবশ্যই ভিডিওটা দেখবে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই পিডিএফ ডাউনলোড করো, তোমরা নিজের আগে প্র্যাকটিস করো, তারপরে সলিউশন দেখো এবং অবশ্যই এগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আমি এক জায়গায় করে তোমাদের দিচ্ছি চ্যাপ্টার ওয়াইজ। তোমরা অবশ্যই প্র্যাকটিস সেটটা দাও, এই প্র্যাকটিসগুলোর সেটগুলো থেকেই দেখবে অনেক কোয়েশ্চেন তোমাদের পরীক্ষার সময় কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্ন দেখো কি দেওয়া রয়েছে, বলছে শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায় 100 কিলোমিটার বেগে যায় এবং ঘন্টায় 120 কিলোমিটার বেগে ফিরে আসে। শতাব্দী এক্সপ্রেসের যাতায়াতের গড় গতিবেগ কত? তাহলে এই হচ্ছে আমাদের ডিস্টেন্স, এইখানে হাওড়া, এখানে নিউ জলপাইগুড়ি। ঠিক আছে, এবারে একটা ট্রেন এইদিকে যাচ্ছে এইদিকে আসছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি ডিস্টেন্স ইকুয়াল হলে আমাদের অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি ছিল? ডিস্টেন্স ইকুয়াল হলে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে 2 × x × y বাই x প্লাস y। তাহলে এখানে দুটো স্পিড কি দেওয়া রয়েছে? 2 × 100 আর 120, 2 × 100 আর 120 ডিভাইডেড বাই 220। তাহলে একটা শূন্য কেটে দাও, একটা শূন্য কেটে দিলে এখানে কত হয়ে যাবে? 2 × 11 = 22, তাহলে হয়ে যাবে কত? 1200/11। 1200/11, 11 দিয়ে ভাগ করলে কত যায়? 11 × 10 = 110, 100, 11 × 9 = 99, 109 × 1 = 11। এই হলো উত্তর। ঠিক, অ্যাভারেজ স্পিডের ফর্মুলা 2 × x × y বাই x প্লাস y। তাহলে আমাদের দুটো স্পিড আলাদা আলাদা বলে দিয়েছে, 100 আর 120 বসিয়ে দিলাম, আমাদের অ্যাভারেজ স্পিড বেরিয়ে গেল। আমাদের গড় গতিবেগ মানে অ্যাভারেজ স্পিড জানতে চেয়েছে। যখন আমাদের ডিস্টেন্সটা ইকুয়াল হয় তখন আমরা এই ফর্মুলা ইউজ করি। ঠিক, তোমরা যদি এইটার আরো ডিটেলস জানতে চাও, আমাদের চ্যাপ্টার ওয়াইজে অলরেডি টাইম এন্ড ডিস্টেন্স করানো হয়ে গেছে। এখানে টাইপ 5 এর মধ্যে অলরেডি অ্যাভারেজ স্পিড সম্বন্ধে পুরো ডিটেইলড করানো রয়েছে এবং এসএসসি পিএসসি তে কি ধরনের কোশ্চেন সব ওখানে করানো রয়েছে। তোমরা যদি করতে চাও ওখান থেকে করে নেবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। সরল দিয়েছে, সরল। দেখো এখানে সরলগুলো খুব সোজা সোজা। সবার প্রথম হচ্ছে আমরা কি করব, আমাদের নিয়ম কি? আমাদের সরলের নিয়ম আমরা কি জানি? BOD MAS, B ফর ব্র্যাকেট, O ফর অফ, অফ মানে কি এর, D ফর ডিভিশন, M ফর মাল্টিপ্লিকেশন, A ফর অ্যাডিশন, S ফর সাবট্রাকশন। কি বললাম? B ফর ব্র্যাকেট, O ফর অফ, D ফর ডিভিশন, M ফর মাল্টিপ্লিকেশন, A ফর অ্যাডিশন, S ফর সাবট্রাকশন। ঠিক, তাহলে এখানে সবার প্রথম আমরা কি করব? দেখো উপরে কি কি আছে? ডিভিশন আছে, মাল্টিপ্লিকেশন। তাহলে সবার প্রথম কি করব? আমরা ডিভিশন করব। তাহলে 1 এর 3 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কি হয়ে যাবে? এই 3টা উপরে উঠে যাবে, তাই তো? তার সঙ্গে 1 এর 3 গুণ আছে, নিচে কি চলে আসছে? নিচে অফ আছে। তাহলে আগে অফ এর কাজ করব। তাহলে 1 এর 3 ভাজিতক এই 1 এর 3 আর 1 এর 3, তাহলে এই দুটোকে যদি আমরা আগে গুণ করে নিই, এর মানে কি গুণ, তো 1 এর 3 × 1 এর 3 কত হয়ে যায়? 1 এর 9, তাই তো? তাহলে এবার এখানে ভাগ দিয়ে কত আছে? 1 এর 9, একটা 3 একটা 3 কেটে দাও। তাহলে উপরে কত হয়ে গেল? উপরে হয়ে গেল 1 এর 3, আর নিচে কত হয়ে গেল? এই 1 এর 3 গুণ 9টা উপরে উঠে যাবে। তাহলে কত হয়ে গেল? এখানে 3 হয়ে গেল। তাহলে উপরে 1 এর 3 আর নিচে 3, এই 3টা নিচে নেমে গেল, নিচে নেমে গেল, কত হয়ে গেল? 1 এর 9।
কি বলেছে দেখো, এক ব্যক্তি বার্ষিক 12.5% সরল সুদের হারে কিছু টাকা ধার করে একটি মোটর সাইকেল ক্রয় করেন। 4 বছরের সুদ হিসাবে ব্যাংকে তিনি 1250 টাকা জমা দেন। তাহলে ওই ব্যক্তি কত টাকা ধার করেছিলেন? তাহলে আমাদের সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি ছিল? সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা ছিল হচ্ছে প্রিন্সিপাল ইন্টু টাইম ইন্টু রেট পার্সেন্টেজ বাই 100। আমাকে কি জানতে চেয়েছে? কত টাকা ধার করেছিলেন, মানে প্রিন্সিপাল জানতে চেয়েছে। তাহলে প্রিন্সিপাল মানে কি হয়ে যাচ্ছে আমাদের? ছিল এসআই ইন্টু 100 বাই টি ইন্টু আর। ঠিক, এসআই কত বলে দিয়েছে? 1250 টাকা। 1250 ইন্টু 100। টি মানে কত বলে দিয়েছে? 4 বছর। তাহলে 4 ইন্টু 12.5 মানে কত? 25 2। তাহলে এখানে 25 নিচে 2, তাহলে 25 4 100, 100 100 কেটে গেল, হয়ে গেল কত? 2500 টাকা। ইজি অঙ্ক। সিম্পল ইন্টারেস্টের চ্যাপ্টার রয়েছে আমাদের অলরেডি করানো রয়েছে চ্যানেলে। তোমাদের যদি সিম্পল ইন্টারেস্টের পুরো চ্যাপ্টারটা দেখতে হয়, সমস্ত রকম টাইপ ওখানে করানো হয়েছে, ওর বাইরে কোনো অঙ্ক আসবে না। এগুলো সেই তুলনায় অনেক ইজি অঙ্ক। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, কি বলেছে দেখো, 30 জনের ওজন 60 কেজি, 20 জন লোক দলে আসায় দলের গড় 4 কেজি কমে গেছে। নতুন 20 জনের গড় ওজন, দেখো আমি তোমাদের এই করাতে একটা জিনিস বলছি, যে তোমরা যারা মিসলেনিয়াস ওরিয়েন্টেড স্টুডেন্ট আছো বা স্টেট গভর্নমেন্টের পরীক্ষা যে স্টুডেন্ট আছে তাদের জন্য বা তাদের দাবি রেখে আমি বাংলায় কোয়েশ্চেনগুলো করাচ্ছি। কিন্তু আমার অ্যাডভাইস থাকবে সবাইকার মোড অফ স্টাডি যেন একটা চ্যানেলে হয়। মানে আমি তোমাদের অ্যাডভাইস করব যে ম্যাথস কোয়েশ্চেন যখনই তোমরা সলভ করবে, ইংলিশ কোয়েশ্চেন সলভ করবে। যদি না ইংলিশ কোয়েশ্চেন মেটেরিয়াল পাও, তখন তোমরা বাংলা কোয়েশ্চেন সলভ করবে। আমি সবাইকার সুবিধার জন্য বাংলায় করাচ্ছি বটে, কিন্তু যখন আমি এসএসসির ম্যাথস করাবো তখন ইংলিশেই কোয়েশ্চেন করাই তোমরা দেখেছো, এবং তোমাদেরকেও ইংলিশ কোয়েশ্চেনে করার ওটাই রপ্ত করতে হবে। ঠিক আছে, দেখো বলেছে 60 জনের অ্যাভারেজ কত বলে দিয়েছে? 30 কেজি বলে দিয়েছে। 60 জনের অ্যাভারেজ 30 জনের অ্যাভারেজ কত বলে দিয়েছে? 60 কেজি বলে দিয়েছে। এবারে বলেছে 20 জন নতুন লোক দলে আসায় দলের গড় 4 কেজি কমে গেছে। নতুন 20 জনের গড় ওজন কত? তাহলে দেখো এর সঙ্গে আরো কতজন নতুন লোক এসছে? এর সঙ্গে আরো 20 জন নতুন লোক এসছে, এবং আসার পরে নতুন কতজন হয়েছে? 50 জন হয়েছে, খুব স্বাভাবিক ব্যাপার। তখন বলছে দলের গড় কমে কত হয়েছে? 4 হয়েছে। তাহলে দেখো 60 কেজি ছিল, তাহলে নতুন যারা এসছে এখন বর্তমানে গড় কত তাদের? 60 থেকে যদি 4 মাইনাস করি তাহলে 56 কেজি। ঠিক, তাহলে বর্তমানে 20 জন আসার পরে যারা নতুন 20 জন এলো, সেই আসার ফলে টোটাল টিমের গড় হচ্ছে 4 কমে গেছে, মানে 56 কেজি। তাহলে এই যে 20 জন এসছে তাদের অ্যাভারেজ তো 56 হবে, তার বেশি তো হবে না, তাদের 56 হবে। তাহলে এই যে 20 জন এসছে তারা প্রত্যেকে 56 নিয়ে এসছে, প্লাস কি করেছে, এই আগের যে 30 জন ছিল তাদেরও 4 করে কমিয়ে দিয়েছে। মানে নিজেরা তো 56 করে এসেছেই, প্লাস আগের 30 জনের 4 করে কমিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে আরো মাইনাস হবে কত? এই যে আগের 30 জন প্রত্যেকের 4 করে কমিয়েছে, তাহলে 30 ইন্টু 4, এই জিনিসটা কতজনের মধ্যে ডিভাইড হয়ে যাচ্ছে? ওই 20 জনের মধ্যে। তাহলে ডিভাইডেড বাই 20, তাই তো? তাহলে এখান থেকে 56 মাইনাস এখান থেকে 30 4 120 বাই 20 মানে 6, তাহলে কত হয়ে গেল? 50 কেজি। দেখো কি জানতে চেয়েছে? নতুন 20 জনের গড় ওজন কত। আবার বলেছে 30 জনের অ্যাভারেজ এজ 60 কেজি। এইবারে নতুন 20 জন এলো, আসার পরে পুরো টিমের অ্যাভারেজটা 4 কমে গেল। তাহলে যে 20 জন নতুন এলো তাদের অ্যাভারেজ তো 4টা কমিয়েই ধরবো, কারণ তারা 56 নিয়েই এসছে, এবং তারা তো নিজেরা 56 করে নিয়ে এসছেই, প্লাস আগের যে 30 জন ছিল তাদেরও 4 করে কমিয়ে দিয়েছে। তাহলে ওখানে কত হয়ে গেল? 30 4 120, এবং ওটা 20 দিয়ে ডিভাইড করবো, কারণ 20 জনের মধ্যে ওই জিনিসটা ডিভাইড হয়েছে। তাহলে সেখানে হয়ে গেল 6। তাহলে এদের 20 জন যে নতুন এসছে তাদের অ্যাভারেজ কত? 50 কেজি। তাহলে বুঝতেই পারছো, দেখো আগে অ্যাভারেজ 60 ছিল, নতুন যারা আসছে তাদের অ্যাভারেজ 50 হয়েছে। তাহলে আলটিমেটলি কি হয়েছে? টোটাল অ্যাভারেজটা 56 হয়ে গেছে। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে যাই। আচ্ছা, এবারে দেখো বলেছে একটি দেওয়াল ঘড়িতে
10টা বাজতে 10 সেকেন্ড সময় লাগলে 12টা বাজতে কত সেকেন্ড সময় লাগে? তাহলে দেখো এখানে আমাদের একটাই জিনিস, একটাই ফান্ডা, খুব সোজা অঙ্ক। এখানে আমাদের এইটুকুনি শুধু মাথায় খেয়াল রাখতে হবে যে 10টা যখন বাজছে তখন আসল ইন্টারভাল কটা পড়ছে। প্রথম ঘন্টাটা তো প্রথম থেকে তো কাউন্ট হবে না, একটা ঘন্টা পড়লে তবে তো কাউন্ট হবে। তাহলে ইন্টারভাল কটা হচ্ছে? 9টা। আর 12টা যখন বাজছে তাহলে তখন ইন্টারভাল কটা হচ্ছে? 11টা। তাহলে 9টা ইন্টারভালে সময় লাগে 10 সেকেন্ড, 11টা ইন্টারভালে সময় লাগবে কত? 10/9 ওপরে 11 সেকেন্ড। তাহলে কত হয়ে গেল আমার? 110। 110/9। ঠিক। তাহলে কত সময় লাগবে বলো? 12। 9 12 108, 12 গুণ 2 9। ক্লিয়ার? সোজা অঙ্ক। নেক্সট কোয়েশ্চেন। একটি বৃত্তাকার ট্র্যাকের পরিধি 150 মিটার। দুজন সাইকেল আরোহী এ আর বি যথাক্রমে 10 মিটার প্রতি সেকেন্ড ও 15 মিটার প্রতি সেকেন্ড বেগে ওই বৃত্তাকার ট্র্যাক বরাবর সাইকেল চালাচ্ছে। কতক্ষণ পরে তাদের প্রথমবার প্রারম্ভিক বিন্দুতে দেখা হবে? তাহলে এই অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে, যদি আমাকে এখানে বলে দিত যে এই সাইকেল আরোহী এ আর বি দুজনের ওই ট্র্যাকটা ইন্ডিভিজুয়ালি কমপ্লিট করতে বা শেষ করতে সময়টা বলে দিত, তখন আমরা কি করতাম? ওই LCM of ওই T1 বা TA আর TB এই দুটোর আমরা LCM করে দিতাম। কিন্তু এখানে টাইমটা না বলে দিয়ে এখানে আমাদের স্পিডটা বলে দিয়েছে। একজনের হচ্ছে 10 মিটার প্রতি সেকেন্ড আর একজনের হচ্ছে 15 মিটার প্রতি সেকেন্ড। ঠিক। তাহলে আমরা এখানে প্রথমে কি করব? ইন্ডিভিজুয়ালি টাইমটা বার করে নেব। তাহলে এর টাইম লাগে কত? 150/10 মানে 15 সেকেন্ড। বি এর টাইম লাগে কত? 150/15 মানে 10 সেকেন্ড। তাহলে দুজনের টাইম পেয়ে গেলাম। এবারে তারা কখন আবার প্রারম্ভিক বিন্দুতে মানে স্টার্টিং পয়েন্টে মিট করবে সেটা বার করার নিয়ম হচ্ছে LCM of 10 আর 15 মানে 30 সেকেন্ড। তাহলে অঙ্কটার উত্তর হবে 30। পরের অঙ্কটা কি বলেছে? 45 মিটার বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিকে দুবার পরিক্রমা করতে এক ব্যক্তির কত সেকেন্ড সময় লাগবে যদি তার গতিবেগ 9 কিলোমিটার/আওয়ার হয়? তাহলে আমাদের টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্ক। এখানে কি কি দিয়ে দিয়েছে? আমাকে ডিস্টেন্স দিয়ে দিয়েছে, এটাকে বার করে নিতে হবে। তারপরে স্পিড দিয়ে দিয়েছে, 9 কিলোমিটার/আওয়ার, টাইম বার করতে হবে। তাহলে ডিস্টেন্সের জন্য আমাকে কি বলে দিয়েছে? একটা বর্গক্ষেত্র আছে, সেই বর্গক্ষেত্রের চারদিকে পরিক্রমা করবে। তাহলে আমরা জানি যে বর্গক্ষেত্রের 4টে বাহু যদি এ হয় তাহলে তার পেরিমিটার কত হয়ে যাবে? 4a। 4a মানে 4 × 45। এবারে বর্গক্ষেত্রটাকে দুবার পরিক্রমা করবে, তাহলে 4 × 45, তার সঙ্গে কি করতে হবে? আর একটা 2 গুণ করতে হবে। তাহলে ডিস্টেন্স আমার কি হয়ে গেল? দুবার পরিক্রমা করছি তার জন্য 2 আর 4a মানে 4 × 45। ঠিক। এবার টাইম বার করার জন্য আমার তাহলে উপরে কত হয়ে গেল? 4 × 45 × 2, এটা হচ্ছে আমার মিটারে দেওয়া রয়েছে। আর স্পিড কিসে দেওয়া হয়েছে? কিলোমিটার/আওয়ারে। কিলোমিটার/আওয়ার থেকে আমরা কিসে কনভার্ট করব? মিটার/সেকেন্ডে × 5/18। তাহলে 9 5 45 কেটে দাও, 18 4 72 দুগুণে 144 সেকেন্ড। দেখো ক্লিয়ার? সিম্পল টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্ক। টাইম এন্ড ডিস্টেন্সের বেসিক টু অ্যাডভান্স করানো রয়েছে, আগেই বলেছি। যারা তোমরা দেখতে চাও কেন এটা 9/18 করলাম, কিভাবে স্পিড কনভার্সন করলাম, তাহলে তোমরা টাইম এন্ড ডিস্টেন্সের টাইপ 1 টাইপ 2 দেখে নাও, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? 48 লিটার মিশ্রণে অ্যাসিড আর জলের অনুপাত 7:5। এই মিশ্রণে আরো কত লিটার অ্যাসিড মিশ্রিত করলে নতুন অনুপাত হয় 3:2? ঠিক আছে, এটা অ্যালিগেশন এন্ড মিক্সচারের খুব সোজা একটা অঙ্ক। অ্যালিগেশন এন্ড মিক্সচার তোমাদের আমি আলাদা করে করাবো। আচ্ছা, কি বলেছে এখানে? অ্যাসিড আর ওয়াটার কত বলে দিয়েছে? 7:5 মানে হচ্ছে 12। টোটাল কত বলে দিয়েছে? 48। কত দিয়ে গুণ? 4 দিয়ে গুণ। তাহলে এইগুলোকে 4 দিয়ে গুণ করবো। এটা কত হয়ে গেল? 28। এটা কত হয়ে গেল? 20। এবারে বলেছে এই মিশ্রণে আরো কত লিটার অ্যাসিড মেশালে নতুন অনুপাত হবে 3:2। তাহলে নতুন অনুপাত আমার কত বলে দিয়েছে? 3:2। ঠিক।
কি মেশাবো বলেছে? অ্যাসিড মেশাবো বলেছে। তাহলে অ্যাসিড যদি মেশাই তাহলে জলটা তো কোনো চেঞ্জ হবে না, তাহলে জলটা 20 ছিল 20 হয়ে যাবে, জলটা 20 ছিল 20 থাকবে। এবার দেখো এখানে 3:2 হচ্ছে রেশিও, তাহলে 20 জন্য 2 এর জন্য যদি 20 হয় তাহলে 3 এর জন্য কত হবে? 30 হবে। এই যে 2 10 20, তাহলে এদিকেও কত হবে? 3 10 30। ঠিক, তাহলে আগে ছিল 28, এখন যোগ হয়েছে কত? 2 লিটার, তাহলে 2 লিটার উত্তর। আবার বলছি, প্রথমে কত ছিল? 7:5 মানে 12, 12 মানে টোটাল মিশ্রণ বলে দিয়েছিল 48, তাহলে 12 মানে যদি 48 হয়, 5 মানে 20, 7 মানে 28। এবার বলেছে আমাকে এখানে অ্যাসিড মেশাবে, অ্যাসিড মেশাবে মানে জলটা অ্যাসিডিস থাকবে, তাহলে নতুন রেশিও হবে কত? 3:2। 2 মানে যদি 20 হয়, 3 মানে 30, তাহলে 28 থেকে 30 হয়েছে মানে 2 লিটার যোগ হয়েছে। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, একটা রিজনিং দিয়ে দিয়েছে, দেখো রিজনিং দিয়ে দিয়েছে, চেষ্টা করো। আচ্ছা দেখো এখানে 5 4 6 তিনটে গুণ করলে কত হয়? 5 4 20, 20 6 120, 120 হয়, 120 শূন্যটা কেটে দিয়ে মধ্যিখানে 12 বসিয়েছে। এখানে কত? 10 9 90, 90 4 360, 360 শূন্যটা কেটে দিয়ে মধ্যিখানে 36 বসিয়েছে। তাহলে এটা কত হবে? 15 6 90, 9 7 63 মানে 630, শূন্যটা কেটে 63 ভিতরে বসাবো, 63 উত্তর। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। কিসের অঙ্ক দিয়েছে? পার্টনারশিপের অঙ্ক। দেখো পার্টনারশিপের সবার প্রথম অঙ্ক শুরু করার আগে প্রথমেই একটা কথা বলে দিই, তোমাদের আমি আগেও প্রথমবার বলেছি পার্টনারশিপ কিভাবে করে। ক্যাপিটাল ইনটু টাইম ইকুয়ালস টু প্রফিট। এই একটাই জিনিস তোমরা পার্টনারশিপে মনে রাখবে সব সময়, ক্যাপিটাল ইনটু টাইম ইকুয়ালস টু প্রফিট। তাহলে এখানে কি কি লোক আছে দেখো, এ আছে, বি আছে, সি আছে। তাহলে এরকম ভাবে আমরা এ বি আর সিটা আলাদা করে বার করব। ঠিক আছে, কি বলেছে? 1 জানুয়ারি এ বি যথাক্রমে 5,000 এবং 3,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 এপ্রিল এ আরো 1,000 টাকা বিনিয়োগ করে, কিন্তু ব্যবসা শুরুর 2 মাস পরে বি 1,000 টাকা তুলে নেয়। আবার 1 জুন সি 4,000 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয়। বছরের শেষে 24,600 টাকা যদি লাভ হয় তাহলে এ কত টাকা পাবে? তাহলে যেরাম যেরাম বসিয়েছি সেরাম সেরাম আমরা বসাবো। প্রথমে কত বলেছে? যে 1 জানুয়ারি এ 5,000 টাকা আর বি 3,000 টাকা দিয়ে শুরু করে। তাহলে সবার প্রথম কাজ কি করব? এই প্রত্যেকটা থেকে শূন্যগুলো কেটে দেবো, তার কারণ আমাদের রেশিওতে প্রত্যেকটা থেকে শূন্যগুলো বাদ চলে যাবে, শূন্য আমরা কেটে দেবো। তাহলে সবার প্রথম 1 জানুয়ারি এ কত টাকা নিয়ে কাজ শুরু করেছে? ধরো 5 টাকা নিয়ে কাজ শুরু করেছে, ঠিক আছে। এবং বি কত টাকা নিয়ে কাজ শুরু করেছে? 3 টাকা নিয়ে কাজ শুরু করেছে। এইবার কি বলছে? 1 এপ্রিল এ আরো 1,000 টাকা বিনিয়োগ করে, মানে 1 যোগ করব। তাহলে প্রথম 1 জানুয়ারি থেকে 1 এপ্রিল আগে পর্যন্ত ক মাস হয়? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মানে 3 মাস। তাহলে 5 × 3, এটা খাটলো কদিন? 3 মাস। তার সঙ্গে যোগ হবে কত? এর সঙ্গে আরো কত যোগ করছে? 1,000 যোগ করছে। আমরা কত যোগ করব? 1 যোগ করব। তাহলে 5 আর 1 6। এটা কেটেছে আরো কদিন? 1 বছরের যদি টোটাল হিসাব হয়, কারণ এখানে বছরের শেষে বলেছে, তাহলে 3 মাস চলে এলে কত মাস পড়ে থাকে? 9 মাস পড়ে থাকে। তাহলে 6 × 9, এই হয়ে গেল আমার এর হিসাব। বি কত টাকা দিয়ে কাজ শুরু করেছে? 3,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। তারপর কি বলছে? 2 মাস পরে সে 1,000 টাকা তুলে নেয়। তাহলে এই প্রথম 3টা কত মাস চলছে? 2 মাস চলছে। তারপরে 12 মাস থেকে 2 মাস চলে গেলে ক মাস পড়ে থাকে? 10 মাস পড়ে থাকে। 1,000 টাকা তুলে নিলে কত পড়ে থাকে? 2,000 পড়ে থাকে। তাহলে 2 × 10, শূন্যগুলো আমরা আগেই কেটে দিয়েছি। সি কি বলেছে? সি 4,000 টাকা নিয়ে 1 জুন শুরু করেছে। তাহলে জুনের আগে ক মাস চলে গেল? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, 5 মাস চলে গেল। তাহলে ক মাস পড়ে রইল? 7 মাস পড়ে রইল। কত টাকা নিয়ে কাজ শুরু করেছে? 4 টাকা। 4 × 7। দেখো এই 3টে আমরা বসিয়ে নিলাম। তাহলে এইটা যোগ করলে কত হবে? 6 9 54, 5 3 15, 54 5 59 আর 10 69, 69 ইস্টু 2 10 20 আর 3 2 6, মানে এখানে কত হয়ে গেল? 26, আর এখানে কত হয়ে গেল? 28। ঠিক, এই 3টে যোগ করো, 3টে যোগ করলে আসবে কত? 123।
ঠিক দেখো এখানে 246 আছে, তাহলে 123 তোমাদের আসতেই হবে। তাহলে 223টা আমাদের অঙ্কে কত বলে দিয়েছে, 24,600, মানে কি গুণ 2, দুটো 200 দিয়ে গুণ। তাহলে আমার কি জানতে চেয়েছে যে প্রফিটে এর পরিমাণ কত, টোটাল প্রফিট যদি 24,600 হয়, 123 মানে 24,600 হয়, তাহলে এ কত হবে, এটাকে আমরা কি করব 2 দিয়ে গুণ করে দুটো শূন্য বসাবো, তাই তো। তাহলে 69 দুগুণে কত হয়, 138, দুটো শূন্য, 13,800 টাকা উত্তর। এর প্রফিট তাহলে কত হয়ে গেল, 13,800 টাকা। দেখো ক্লিয়ার। নেক্সট অঙ্কে যাই। আচ্ছা এবার আবার একটা রিজনিং দিয়ে দিয়েছে, সিরিজ দিয়ে দিয়েছে। কি বলেছে দেখো, 8, 17, 36, 75, তারপরে কত হবে। তাহলে দেখো এখানে 8 এর সঙ্গে 17 আমি কিভাবে পাই, 8 ইন্টু 2 প্লাস 1 সমান সমান 17, 17 ইন্টু 2 প্লাস 2 সমান সমান 36, 36 ইন্টু 2 প্লাস 3 সমান সমান 75, 75 ইন্টু 2 তাহলে কত হবে, 1 যোগ হয়েছে, 2 যোগ হয়েছে, 3 যোগ হয়েছে, 4 যোগ হবে, সমান সমান 156। তাহলে কত উত্তর হয়ে গেল, 156। দেখো ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 5 বছর পূর্বে এর বয়স ছিল বি এর বয়সের 1/3 অংশ, বর্তমানে এর বয়স 17 বছর, বি এর বর্তমান বয়স কত। 5 বছর পূর্বে এর সঙ্গে বি এর রেশিও দিয়ে দিয়েছে, আর এর বর্তমান বয়স বলে দিয়েছে। তাহলে এর বর্তমান বয়সটাকে আমরা তাহলে আগে 5 বছর আগে নিয়ে চলে যাই। এর যদি এখন বর্তমান বয়স 17 হয়, তাহলে 5 বছর আগে এর বয়স কত হয়ে যাবে, 17 মাইনাস 5 মানে 12। 5 বছর আগে কি বলেছে, এর বয়স বি এর বয়সের 1/3 অংশ, তার মানে কি বি এর বয়স এর বয়সের 3 গুণ ছিল। তাহলে 5 বছর আগে বি এর বয়স কত হয়ে যাবে, 12 ইন্টু 3 মানে 36। আমাকে কোশ্চেনে কি এসেছে, বি এর বর্তমান বয়স, তাহলে 5 বছর আগে যদি বি এর বয়স 36 হয়, তাহলে এখন বি এর বয়স কত হবে, 36 এর সঙ্গে 5 যোগ করলে 41 বছর। দেখো ক্লিয়ার, সোজা। এখনকার এর বয়স দিয়ে দিয়েছে, কিন্তু এ আর বি এর বয়সের রিলেশন দিয়ে দিয়েছে 5 বছর আগে। তাই জন্য আমরা এর বয়সটাকে 17 থেকে 12তে নিয়ে চলে গেলাম, যেই এর বয়সে নিয়ে চলে গেলাম সেখান থেকে বি পেয়ে গেলাম 36। তাহলে বর্তমানে বি এর বয়স কত, আর 5 যোগ করে দিলাম, হয়ে গেল কত, 41 বছর। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকা 4 বছরের সুদ 136 টাকা হবে। খুবই সোজা অঙ্ক। এখানে আমাদের কি জানতে চেয়েছে, প্রিন্সিপাল জানতে চেয়েছে। তাহলে প্রিন্সিপাল মানে আমরা কি জানি, এসআই ইন্টু 100 বাই টি ইন্টু আর। তাহলে এসআই কত বলে দিয়েছে আমাকে, 136 টাকা ইন্টু 100 ডিভাইডেড বাই 4 ইন্টু 8। 8 দিয়ে কাটো, 8 একে 8, 8 7 56, 4 25 100, 25 16 কত হয় 400, আর একটা 25 মানে 425, 425 উত্তর। খুবই ইজি। নেক্সট কোয়েশ্চেন, এ আর বি একত্রে একটি কাজ করে 4/5 অংশ, যদি এই কাজের জন্য এ বি সি একত্রে 1500 টাকা পেয়ে থাকে, তাহলে সি এর অংশ কত। এটা খুবই সোজা অঙ্ক, একদম জলের মতো অঙ্ক। তোমরা দেখতে পাচ্ছ এ আর বি, এ প্লাস বি দুজনে মিলে করে কত অংশ, 4/5 অংশ। তাহলে সি করবে কত, 1 মাইনাস 4/5 মানে 1/5 অংশ। এবার এ বি সি ওই কাজটার জন্য 1500 টাকা পেয়েছে, তাহলে সি টাকা কত পাবে, 1500 ইন্টু 1/5 মানে 300 টাকা। ক্লিয়ার। নেক্সট, দুটি সংখ্যার গড় 9 এবং 3টি সংখ্যার গড় 4 হলে তাহলে ওই 5টা সংখ্যার গড় কত। আমরা গড় মানে কি জানি, অ্যাভারেজ মানে কি জানি, টোটাল সাম বাই টোটাল নাম্বার। তাহলে দুটো সংখ্যার গড় 2 ইন্টু 9 মানে কত হয়ে যায় 18, আর 3টে সংখ্যার গড় 3 ইন্টু 4 মানে টোটাল কত হয়ে যায় 12, টোটাল কত 30। টোটাল সংখ্যা কত 5টা, তাহলে 30/5 সমান সমান 6। এগুলো খুবই সোজা অঙ্ক। তাহলে নতুন গড় কত হয়ে গেল 5টা সংখ্যার 6। নেক্সট কোয়েশ্চেন,
একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 20 মিনিটে জলপূর্ণ হয়। নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/6 অংশ চৌবাচ্চার নিচের ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। চৌবাচ্চাটি জলপূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে এখানে কি কি বলে দিয়েছে দেখো, একটা নল দিয়ে একটা খালি ভর্তি হওয়ার পাইপ আছে, একটা খালি করার পাইপ আছে। এবার ভর্তি করা কি বলে দিয়েছে, একটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা 20 মিনিটে জলপূর্ণ হয়। তাহলে আমরা যদি আগে এ পাইপটা ধরে নিই, সে কতক্ষণে ভর্তি করছে? 20 মিনিটে। ঠিক। এবার আবার কি বলেছে, নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/6 অংশ চৌবাচ্চার নিচের ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। তাহলে দেখো এখানে যদি 1/6 আসে, তাহলে সবার প্রথম ধরার উপরে আমাদের অঙ্ক, সবার প্রথম আমরা কি ধরবো, যে নলের টোটাল 120টা, যেটা আমরা এলসিএম করে ধরি, সেটা আমাদের প্রথমে ধরে নিতে হবে নলে টোটাল জল আছে কত? 120টা। ঠিক আছে। এবারে একটা পাইপ খালি করে, ঠিক আছে। তাহলে টোটাল জল যদি 120 হয়, তাহলে এখানে আমরা কি লিখতাম, যে ওয়ার্ক ডান ইন 1 মিনিট। তাহলে প্রতি মিনিটে ভরার পাইপটা কটা করে জল ভরবে? 120/20 মানে 6টা করে জল ভরবে। ঠিক। আর কি বলে দিয়েছে, নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/6 অংশ চৌবাচ্চার নিচে ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। তাহলে যে ছিদ্রটা দিয়ে জল বেরিয়ে যায়, সেখান দিয়ে কত বেরিয়ে যায়? 1/6 অংশ। মানে এ যদি 6টা জল ভরে, তাহলে কটা বের করে? একটা বার করে দেয়, 1/6 অংশ বেরিয়ে যায়। তাহলে যদি দুটো পাইপ একসঙ্গে চলে, একটা ভরার পাইপ, একটা বেরিয়ে যাওয়ার পাইপ, মানে ছিদ্র, তাহলে আলটিমেটলি কি হয়? 5টা করে ভরে, মিনিটে 5টা করে জল ভরে। ভরার পাইপটা মিনিটে 6টা করে ভরছে, আর ছিদ্রটা মিনিটে একটা করে খালি করে দিচ্ছে। একটা করে কেন? 1/6 বলে দিয়েছে, এর 1/6। তাহলে আলটিমেটলি এ মাইনাস বি মানে ভরা পাইপ খালি পাইপ একসঙ্গে যদি চলে, তাহলে মিনিটে কটা করে বেরোয়? কটা করে ভরে? 5টা করে ভরে। তাহলে আমার কি জানতে চেয়েছে, যে সম্পূর্ণ জল পূর্ণ হতে কত সময় লাগবে। তাহলে টোটাল জল আমি এখানে জানি কটা? 120টা। মিনিটে কটা করে হচ্ছে? 5টা করে। তাহলে সময় লাগবে কত? 24 মিনিট। 24 মিনিট সময় লাগবে। দেখো ক্লিয়ার? আবার বলছি, আমি 120 কেন ধরলাম? প্রথমে আমাকে এখানে বলে দিয়েছে যে পাইপটা জল ভরে সে পাইপটা 20 মিনিটে ভর্তি করে। এবারে বলেছে যে পাইপটা খালি করে সে পাইপটা ওই পাইপটার সঙ্গে বলে দিয়েছে 1/6 অংশ খালি করে। তাহলে 20 6 120। এই কারণে আমরা প্রথমে ধরে নিলাম যে টোটাল জল ট্যাঙ্কে ধরে 120টা। এবারে এ 20 মিনিটে ভরে, মানে মিনিটে কটা করে ভরে? 6টা করে। এবার যেটা খালি করে সে তার 1/6 অংশ খালি করে, মানে একটা করে খালি করে। তাহলে আলটিমেটলি দুটো একসঙ্গে চললে কটা ভর্তি হচ্ছে? +5 মানে 5টা করে ভর্তি হচ্ছে। মিনিটে 5টা জল ভর্তি হয়। টোটাল ট্যাঙ্কে জল আছে কটা? 120টা। তাহলে টোটাল সময় লাগবে কত? 120/5 মানে 24 মিনিট। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। কি বলেছে দেখো, একটি খুঁটির 1/2 অংশ কাদায়, 1/3 অংশ জলে, 25 মিটার জলের উপরে খুঁটিটি কত মিটার লম্বা? তাহলে এর থেকে সোজা অঙ্ক আর কিছু আছে? 1/2 আর 1/3 এই দুটো অংশ জলের নিচে আছে। তাহলে জলের উপরে কত আছে? এই 1 - 1/6 মানে 1/5। 1/5 মানে এখানে আমাকে কত বলে দিয়েছে? 25 মিটার। তাহলে টোটাল কত? 25 × 6 150 মিটার। 25 × 6 150 মিটার। দেখো ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। একটি পরীক্ষায় মোট 12,500 ছাত্রছাত্রীর মধ্যে মোট ছাত্র সংখ্যার 50% ও মোট ছাত্রী সংখ্যার 70% উত্তীর্ণ হয়েছে। যদি মোটের উপর 60% পরীক্ষার্থী উত্তীর্ণ হয় তবে মোট ছাত্রী কত? দেখো তোমাদের আমি আগে বলেছি বিভিন্ন প্র্যাকটিস সেট করানোর সময়, যখন অ্যালিগেশন করাবো তখন আরো ভালো করে বলবো। যখনই দেখবে কোনো একটা অঙ্কে, সেটা পার্সেন্টেজের অঙ্ক হতে পারে, প্রফিট অ্যান্ড লসের অঙ্ক হতে পারে, সিম্পল ইন্টারেস্টের অঙ্ক হতে পারে, টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, যা খুশি হতে পারে, যখনই দেখবে দুটো আলাদা আলাদা কোয়ান্টিটি এক জায়গায় মিক্স করে অ্যাজ এ হোল একটা কিছু বলছে, তখনই আমরা অ্যালিগেশন দিয়ে করার চেষ্টা করব। তাহলে অঙ্কগুলো অনেক সহজে হয়ে যাবে। দেখো এখানে কি বলে দিয়েছে? ছাত্র বলে দিয়েছে 50, ছাত্র বলে দিয়েছে 50%। তাহলে একদিকে লিখলাম 50। ছাত্রী সংখ্যার 70% মানে একদিকে লিখলাম 70। আর অ্যাজ এ হোল মোটের উপর কত পার্সেন্ট পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে? 60। তাহলে অ্যালিগেশন করে দাও, এদিকে 10 এদিকে 10 মানে 1:1। টোটাল কত? 2। 2 মানে অঙ্কে আমাকে কত বলে দিয়েছে? 12,500। তাহলে 1 মানে কত? এটা মানে হচ্ছে 6,250
এরকম আছে 6250, দুটোই 6250 করে। তাহলে কি জানতে চেয়েছে, তবে মোট ছাত্রী সংখ্যা কত? উত্তর কত হয়ে যাবে? 6250। ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, এই জিনিসটা তোমাদের আমি আগেও মিসলেনিয়াসের যখন প্র্যাকটিস সেট করিয়েছিলাম প্রথম দিকে বা প্রিভিয়াস ইয়ার করেছিলাম, তখন দেখিয়েছিলাম যে এই জিনিসটার একটা খুব সুন্দর শর্টকাট আছে। এমনি যদি তোমরা ভেঙে ভেঙে করতে চাও, এটাকে ভেঙে ভেঙে 1000-1 করে দিয়ে গুণ করে করে করতে পারো, কিন্তু ব্যাপারটা খুব টাইম টেকিং এবং অনেক সময় তোমাদের নিয়ে নেবে। এটা তোমরা শর্টকাট মনে রাখবে। শর্টকাট কি? দেখো এর নিচে যে কটা 9 আছে সেই কটা 9 বসিয়ে দেবো, বাঁদিকে যে কটা 9 আছে সে কটা 0 বসিয়ে দেবো। কি করলাম? নিচে যে কটা 9 আছে সে কটা 9 বসাবো, বাঁদিকে যে কটা 9 আছে সে কটা 0 বসাবো। এখান থেকে মাইনাস করব কোনটা? এই 99 থেকে 88 ডিফারেন্স। 99 থেকে 88 ডিফারেন্স কত? 11। তাহলে এখান থেকে মাইনাস করে দেবো 11। মাইনাস করে দিলে হবে 98989। কি করলাম? এই নিচে যে কটা 9 আছে সে কটা 9 বসিয়ে দিলাম, ওপরে যে কটা বাঁদিকে যে কটা 9 আছে সে কটা 0 বসিয়ে দিলাম, আর এই নমিনেটর ডিনোমিনেটর এদের মধ্যে ডিফারেন্সটা যেটা হবে সেটা এখান থেকে মাইনাস করে দেবো। ক্লিয়ার? তোমরা এই ধরনের অঙ্ক আরো যদি পাও করে দেখবে, এই শর্টকাটে সমস্তটাই মিলে যাবে। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, কি বলেছে? দুধের দাম 20% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারের দুধের ব্যবহার এমন ভাবে কমানো হলো যে দুধের জন্য ব্যয় পূর্বাপেক্ষা 4% কম হলো, যদি ওই পরিবারে দুধের ব্যবহার শতকরা কত কমানো হয়েছিল। দেখো তোমাদের আগে আমি নর্মাল কনসেপ্টে করাবো, তারপরে 1 সেকেন্ডে কি করে অঙ্কটা করবে সেটা দেখাবো। সবার প্রথম দেখো, আমাদের যদি দুটো আলাদা আলাদা ফ্যাক্টর দিয়ে এরকম পার্সেন্টেজের অঙ্ক থাকে, তাহলে আমাদের ফর্মুলা কি? যে প্লাস মাইনাস a প্লাস মাইনাস বি প্লাস মাইনাস ab বাই 100। এই আমাদের ফর্মুলা। দুটো আলাদা আলাদা ফ্যাক্টর বাড়লে বা কমলে অ্যাজ এ হোল কি হবে সেটা এটা দিয়ে আমরা বার করতে পারি। তাহলে প্রথমে কি বলেছে? দুধের দাম 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে আমরা কি করব? +20। তারপরে কি বলেছে? যে দুধের ব্যবহার কমানো হলো কতটা, তাই তো? দুধের শতকরা কত দাম কমানো হয়েছে, তাহলে এখানটা যেটা ধরে নিলাম আমি যে x কমানো হয়েছে। ঠিক আছে? তাহলে +20 মাইনাস x, প্লাস মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে 20x বাই 100। এবার অ্যাজ এ হোল কত বলেছে? যে 4% কম হলো, তাই তো? তাহলে 4% যদি কম হয় তাহলে এখানে লিখবো কত? -4। ঠিক? তাহলে এবার এটাকে ক্যালকুলেট করে নাও। তাহলে এটা কত হয়ে যাবে? মাইনাস যদি আমি কমন নিয়ে নিই তাহলে এখানে হয়ে যাবে 120x বাই 100। এটা এদিকে চলে গেলে কত হয়ে যাবে? -24। মাইনাস মাইনাস কেটে দাও, 24 5 120, 5 20 100। তাহলে x সমান সমান কত হয়ে গেল? 20 হয়ে গেল। তার মানে এইখানটাও কত কমানো হয়েছিল? 20 কমানো হয়েছিল। ঠিক আছে? এবারে আমি আসি যে 1 সেকেন্ডে কি করে করবো। দেখো আমাদের পার্সেন্টেজের একটা আলাদা টাইপই আছে। ধরো বললো যে কোনো একটা জিনিসের দাম 10% বাড়ানো হলো, বাড়িয়ে আবার 10% কমানো হলো, তাহলে অ্যাজ এ হোল কি হবে? তখন আমরা কি করব? এই 10 × 10 ডিভাইডেড বাই 100 করে দেবো, মাইনাস বসিয়ে দেবো, মানে 1% লেস হবে। ধরো আমাকে বললো যে কোনো একটা জিনিসের দাম বা কোনো একটা নাম্বার 20% বাড়ানো হলো, আবার 20% কমানো, অ্যাজ এ হোল কি হবে? তখন আমরা কি করব? 20 × 20 ডিভাইডেড বাই 100 মাইনাস, মানে সবসময় ডিক্রিজই হবে, সবসময় মাইনাসই হবে, সবসময় কমই হবে। তাহলে কত হয়ে গেল? -4। ধরো বললো কোনো একটা জিনিসের দাম 30% বাড়ানো হলো, 30% কমানো হলো, তাহলে কি হবে? আলটিমেটলি হবে ডিক্রিজ, এবং 30 × 30 বাই 100 মানে 9% কমবে। এটা হচ্ছে আমাদের নিয়ম। ঠিক আছে? তাহলে এখানে দেখো বুঝতেই পারছো, এই যে এক্সাম্পলটা নিয়েছি যে 20% যদি বাড়ানো হয় এবং 20% যদি কমানো হয় তাহলে অ্যাজ ওয়েল কি হবে? 2 × 4 বাই 100 মানে -4 ডিক্রিজ হবে। তাহলে এখানে অঙ্কটা তো আমাকে দিয়ে দিয়েছে কি, দেখো 20% বৃদ্ধি হয়েছে, আর সেকেন্ড ফ্যাক্টরটা কি আমাকে বলে যায়নি। অ্যাজ এ হোল কমেছে কত? 4%। তাহলে তখনই আমাদের মাথায় কি চলে আসবে যে 20% বাড়ানো হয়েছে, তাহলে 20% যদি কমানো হয় তাহলে অ্যাজ এ হোল 2 × 4 400 বাই 100 মানে 4%। তার মানে অবশ্যই উত্তর কত হবে? 20% হবে। ক্লিয়ার? আর যদি না হয় তোমরা এরকম ফর্মুলা বসিয়ে এক্স এর ভ্যালু বার করে নিতে পারো।
আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 20% হ্রাস করা হয়, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস হবে? তাহলে এখানে আমাদের একই জিনিস, দেখো দুটো আলাদা আলাদা ফ্যাক্টর, দুটোতেই হ্রাস করা হয়েছে। তাহলে আমরা কি করব, আমাদের ফর্মুলা কি ছিল, প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100। তাহলে প্রথমটা দুটোই হ্রাস করা হচ্ছে, তাহলে প্রথমটা ধরবো কত 20, পরেরটা ধরবো কত 20, বা মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস 20 ইন্টু 20 বাই 100। তাহলে এখানে কত পড়ে গেল 4, তাহলে -40 প্লাস 4 মানে -36। তাহলে কত হ্রাস পাবে, 36% হ্রাস পাবে। ক্লিয়ার? সিম্পল ফর্মুলা। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, 2500 টাকা এ 2500 টাকা বি কে এবং কিছু পরিমাণ টাকা সি কে 7% সরল সুদের হারে ধার দেয়। যদি 4 বছর পরে এ সর্বসাকুল্যে 1120 টাকা সুদ হিসাবে পায়, তাহলে সি কে কত টাকা ধার দিয়েছিলেন নির্ণয় করো। তাহলে দেখো প্রথমে 2500 টাকা এর কাছে আছে, 2500 টাকার মধ্যে কিছু টাকা বি কে ধার দিয়েছে, কিছু টাকা সি কে ধার দিয়েছে, ঠিক 7% হারে ইন্টারেস্ট পেয়েছে। এবারে আমাকে কি বলে দিয়েছে, 4 বছর পরে এ সর্বসাকুল্যে 1120 টাকা পায়। তাহলে এ বি কে কত টাকা ধার দিয়েছে, 2500 টাকা ধার দিয়েছে, 2500 টাকা ধার দিয়েছে। টোটাল এ দুজনকে ধার দিয়ে কত টাকা ইনকাম করেছে, 1120 টাকা। 1120 টাকা কত বছরে ইনকাম করেছে, 4 বছরে। তাহলে 1 বছরে কত করে ইন্টারেস্ট পেয়েছে আমরা বার করে নিই। 1 বছরে কত ইন্টারেস্ট পেয়েছে দেখো, 4 দুগুণে 8, 3 32, 4 8 32, মানে 280 টাকা করে 1 বছরে ইন্টারেস্ট পেয়েছে। ঠিক, তাহলে এই 280 টাকা ইন্টারেস্টটাও কোথা থেকে পেয়েছে, বি কে টাকা ধার দিয়ে পেয়েছে এবং সি কে টাকা ধার দিয়ে পেয়েছে। এবারে বি কে কত টাকা ধার দিয়েছে, 2500 টাকা ধার দিয়েছে বলে দিয়েছে, সি কে কত টাকা ধার দিয়েছে সেটা আমাদের বার করতে হবে, সেটা বলে দেয়নি। ঠিক, দুজনকে কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট দিয়েছে, দুজনকেই 7% রেট অফ ইন্টারেস্ট দিয়েছে। এই হলো পুরো অঙ্ক। ঠিক আছে, তাহলে দেখো বি কে যে টাকাটা দিয়েছে 2500 টাকা, সেটা তো বলে দিয়েছে। তাহলে আমরা দেখে নিই যে 2500-র উপরে 7% করলে কত হয়। 2500-র উপরে 7% তোমরা জানো 1% মানে কি 2 শূন্য মাইনাস হয়ে যাবে। তাহলে 25 7 175 টাকা। এর উপরে যদি আমি 7% করি তাহলে কত হয়ে যাবে, 175 টাকা। ঠিক, তাহলে টোটাল এ 1 বছরে কত টাকা পাচ্ছে, 280 টাকা পাচ্ছে। তার মধ্যে বি কে ধার দিয়ে পাচ্ছে 175 টাকা। তার মানে নিশ্চয়ই সি কে ধার দিয়ে বাকি টাকাটা পাচ্ছে। তাহলে 280 থেকে যদি আমি 175 মাইনাস করে দিই, কত পড়ে থাকে, 105 পড়ে থাকে। তার মানে এখান থেকে আমি কি বলতে পারবো, যে সির কাছ থেকেও 105 টাকা ইনকাম করছে, তাই তো। তাহলে 105 টাকা ইনকাম করছে এবং রেট অফ ইন্টারেস্ট আমার কত, 7%। তাহলে কতর উপরে 7% করলে 105 হয়, 15 7 105 আমরা জানি। তার মানে কি এখানে যদি 1500 টাকা হয়, তাহলে 1500-এর উপর 7% করলে 2 শূন্য বাদ, 15 7 105 টাকা। তার মানে কি সি কে কত টাকা ধার দিয়েছিল, 1500 টাকা ধার দিয়েছিল। আবার বলছি অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে এ বি কে কিছু টাকা ধার দেয়, সি কে কিছু টাকা ধার দেয়, বি কে 2500 টাকা ধার দেয়, সি কে কত টাকা ধার দেয় বলেনি, দুজনকেই 7% রেট অফ ইন্টারেস্টে ধার দেয়। এবারে এ 4 বছরের টোটাল ইন্টারেস্ট থেকে 1120 টাকা পায়। তাহলে যদি আমি 1 বছরের অঙ্কটা হিসাব করতে চাই, তাহলে 4 বছরে যদি 1120 টাকা পায়, 1 বছরে কত টাকা হয়ে যাবে, 280 টাকা। তাহলে এই 280 টাকাটা কি কোথা থেকে পাচ্ছে, বি কে টাকা ধার দিয়ে সেই ইন্টারেস্ট থেকে পাচ্ছে, আর সি কে টাকা ধার দিয়ে সেই ইন্টারেস্ট, দুটো মিলিয়ে। তাহলে এবার আমাদের বির যেহেতু টাকাটা বলে দিয়েছে 2500 টাকা, তার উপরে 7% করলে কত হয়ে যায়, 175 টাকা। তার মানে নিশ্চয়ই এই 280 মাইনাস 175 মানে 105 টাকাটা ও সি এর কাছ থেকে পাচ্ছে। তাহলে সির কাছ থেকে যদি 105 টাকা পায় আর 7% রেট অফ ইন্টারেস্ট থাকে, তার মানে নিশ্চয়ই কি এখানে 1500 টাকা ছিল, 15 7 105, তার মানে ও সি কে 1500 টাকা ধার দিয়েছিল। ক্লিয়ার? নেক্সট অঙ্ক যাই চলো। বলেছে দুটি দ্রব্য প্রত্যেকটি 4000 টাকায় বিক্রি করায় মোটের উপর লাভ বা ক্ষতি কিছুই হয় না। প্রথম দ্রব্যটি 25% লাভে বিক্রি করা হলে দ্বিতীয় দ্রব্যটি কত পার্সেন্ট লাভ বা ক্ষতিতে বিক্রি করলে
নির্ণয় করো। তাহলে দেখো এটা যদি আমরা একদম এক কথায় খুব শর্ট অঙ্কটা করে ফেলতে চাই তাহলে কি করব, বলেছে দুটি জিনিস 4,000 টাকায় বিক্রি করেছে, তার মানে দুটো জিনিসের সেলিং প্রাইস সমান। এবার একটাতে লাভ করেছে কত 25%, দ্বিতীয় দ্রব্যটাতে কত টাকা ক্ষতি করবে। দেখো যদি লাভ বা ক্ষতি করতে হয়, প্রথমটায় আমারও লাভ করেছে কত, প্রথম যে দ্রব্যটা, প্রথম যে জিনিসটা, প্রথম যে আইটেমটা, সেইটাতে কত পার্সেন্ট লাভ করেছে, 25% লাভ করেছে। 25% মানে আমরা কত জানি, 1/4। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, কস্ট প্রাইস যদি 4 হয়, সেলিং প্রাইস কত হবে, 5 হবে, বলতে পারি তো। এবারে দ্বিতীয় জিনিসটার উপরে বলেছে যে কত লাভ বা ক্ষতি করলে মোটের উপরে লাভ বা ক্ষতিটা সমান হয়ে যাবে। তাহলে দেখো, এবং এখানে আমাদের কি বলে দিয়েছে যে সেলিং প্রাইস দুটো সমান, তাহলে এটার যদি সেলিং প্রাইস 5 হয়, সেকেন্ড যে আইটেমটার সেলিং প্রাইস কত হবে, 5ই হবে। এবং লাভ বা ক্ষতি সমান বলে দিয়েছে, তাহলে এখানে যদি 1 টাকা লাভ করে, তাহলে এখানেও 1 টাকা ক্ষতি করবে। তার মানে এইটা কস্ট প্রাইস কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। তার মানে এখানে লসের পার্সেন্টেজটা কত হয়ে যাবে, 1/6। 1/6 মানে কত, 16.23%। আবার বলছি, এখানে কি বলে দিয়েছে, সেলিং প্রাইস দুটো সমান 4,000 টাকা করে, একটাতে লাভ করেছে 25%, 25% মানে কত, 1/4। তাহলে 4-এ 1 টাকা যদি যোগ হয়, সেলিং প্রাইস কত হয়ে গেল, 5 টাকা। দ্বিতীয় আইটেমটারও সেলিং প্রাইস সমান, মানে ওটাও 5 টাকা, এটাও 5 টাকা। এবার দুটো এখানে লাভ করেছে, এখানে ক্ষতি করেছে, মোটের উপর লাভ বা ক্ষতি সমান। তার মানে কি হবে, এখানে 1 টাকা লাভ করেছে মানে এখানে 1 টাকাই ক্ষতি দেবো, তাহলে এখানে যদি 1 টাকা ক্ষতি দিই, কস্ট প্রাইস কত যাবে, 6 টাকা। তার মানে আমার লসের পার্সেন্টেজ কত যাবে, 1/6। 1/6 মানে কত, 16.23%। ক্লিয়ার? এটাকে যদি আমরা একটুখানি বড় করে এলাবোরেট করে করতে চাইতাম, তাহলে কি করতাম দেখো, যদি কনসেপচুয়াল ওয়েতে করতে চাই, একটা জিনিস বলে দিয়েছে 4,000 টাকায় বিক্রি করেছে, তার মানে প্রথম আইটেমটার কস্ট প্রাইস কত হয়ে যাবে, 4,000 ইন্টু 4/5। 4/5 কেন করলাম, কস্ট প্রাইস 4 টাকা, সেলিং প্রাইস 5 টাকা। আমাদের এখানে সেলিং প্রাইস বলে দিয়েছে, আমরা কস্ট প্রাইস যাবো, মানে যাহা চাই তাহা উপরে, যাহা পাই তাহা নিচে। তাহলে 5 নিচে 4 উপরে, কত হয়ে গেল, 3,200 টাকা। তাহলে একটা যদি 3,200 টাকা হয়, টোটাল তো আমার 8,000 টাকা, টোটাল তো আমার 8,000 টাকা কস্ট প্রাইস। মোটের উপর লাভ ক্ষতি তো কিছুই হয়নি, দুটোর যদি সেলিং প্রাইস 8,000 টাকা হয়, দুটোর তো কস্ট প্রাইস 8,000 টাকা হবে। তাহলে একটা যদি 3,200 হয়, তাহলে আরেকটা কত হয়ে যাবে, 8,000 মাইনাস 3,200, তার মানে কত, 4,800 টাকা। তাহলে 4,800 টাকা হয়ে গেল সেকেন্ড আইটেমটার কস্ট প্রাইস। এবারে বলো যে প্রথম আইটেমটার সেলিং প্রাইস যদি 4,000 হয়, তাহলে এখানে তো সেলিং প্রাইস সমান, তাহলে সেকেন্ড আইটেমটার সেলিং প্রাইসও কত হবে, 4,000 টাকাই তো হবে, 4,000 টাকাই তো হবে। এবার সেকেন্ড আইটেমটার ক্ষেত্রে কস্ট প্রাইস হচ্ছে আমার 4,800 টাকা, যেটা এখান থেকে আমি বার করলাম। সেলিং প্রাইস হচ্ছে আমার কত, 800 টাকা। তার মানে লস কত হচ্ছে, লস হচ্ছে 800 টাকা। কতর উপরে লস হচ্ছে, 4,800 উপরে। তাহলে 4,800 ডিভাইডেড বাই করে দিলাম, কত হয়ে গেল, 1/6। 1/6 মানে 16.23%। ক্লিয়ার? খাবার বলছি, কি বলেছে, 4,000 টাকা হচ্ছে ফার্স্ট আইটেমটা সেলিং প্রাইস, তাহলে ওখান থেকে কস্ট প্রাইসে যাবো কি, 4/5 গুণ করে 3,200। এবারে মোটের উপরে লাভ ক্ষতি কিছুই হয়নি, তাহলে 8,000 টাকা যদি সেলিং প্রাইস হয়, 8,000 টাকা কস্ট প্রাইস হবে। তাহলে আরেকটা আইটেমের সেকেন্ড আইটেমটার কস্ট প্রাইস কত যাবে, 4,800 টাকা। 4,800 টাকা কস্ট প্রাইস, কিন্তু বিক্রিত হচ্ছে 4,000 টাকায়, তারপরে লাভ কত হচ্ছে, 800 টাকা। কত উপরে আসছে, 1,800 মানে 1/6 মানে 16.23%। আর নাহলে এভাবে তোমরা শর্টকাট করো, 25% মানে 1/4, 4 1 5, তাহলে 5 যদি ওটা, এটাও 5 হবে। এক লস মানে 1/6 মানে 16.23%। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। 12 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের উপর একটি দণ্ডায়মান পিরামিড, আয়তন 576 ঘন সেন্টিমিটার হলে উচ্চতা কত? পিরামিডের সোজা হিসাব, পিরামিডের ভলিউম অফ পিরামিড কি, 1/3 ইন্টু এরিয়া অফ বেস, মানে বেসের এরিয়া ইন্টু হাইট। পিরামিডের ভলিউম হচ্ছে 1/3 ইন্টু বেসের এরিয়া ইন্টু হাইট। কত বলে দিয়েছে এখানে, 576 সেন্টিমিটার কিউব। তাহলে এখানে যদি আমরা বসাই 1/3, বেসটা কি বলে দিয়েছে, বেস বলেছে বর্গক্ষেত্র, তার একটা বাহু হচ্ছে 12। তাহলে বর্গক্ষেত্রের এরিয়া আমরা কি জানি, 12 ইন্টু 12 মানে a স্কোয়ার ইন্টু হাইটটা আমাদের জানতে চাইছে উচ্চতা কত। তাহলে হাইটটা h বসিয়ে দেবো, ইকুয়াল টু কত হয়ে গেল, 576। তাই তো? তাহলে এখানে কেটে দাও, 3 4 12, 12 দিয়ে কাটো,
12 4 48, 12 8 96, 4 12 48, মানে h1 সমান কত বেরিয়ে গেল? 12 সেন্টিমিটার। সিম্পল ফর্মুলা, কাটাকাটি করলে h বেরিয়ে গেল 12 সেন্টিমিটার। নেক্সট কোয়েশ্চেন and last question, কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক কি বলেছে দেখো। কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে সুদে 3 বছরে 72.8% বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। বার্ষিক চক্রবৃদ্ধি হারে সেই যদি সেই একই পরিমাণ টাকা সরল সুদে একই সুদের হারে রাখা হয় তাহলে কত বছর পরে উহা 4 গুণ হবে নির্ণয় করো। দেখো এখানে কি বলে দিয়েছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট 3 বছরে 72.8% হয়। তার মানে যদি প্রিন্সিপালটা আমার 100 হয় তাহলে 3 বছরের পরে অ্যামাউন্ট কত হয়ে যাবে? 100 এর সঙ্গে 72.8 যোগ করে দেবো, মানে 172.8 হয়ে যাবে 3 বছরে। তাহলে যদি এই পয়েন্টটাকে আমরা তুলতে চাই তাহলে 3 বছরে কত হয়ে যাবে? এটা 1000, এটা কত হয়ে যাবে? 1728। কম্পাউন্ড ইন্টারেস্টের বেসিক টু অ্যাডভান্স যে চ্যাপ্টার ওয়াইজ আমি করিয়েছি ওখানে দেখবে আমি করিয়েছি। তোমরা যদি এই কনসেপ্টটা আরো ডিটেলে বুঝতে চাও তাহলে তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে। সেখানে দেখবে আমি বুঝিয়েছি যে 3 বছরে যদি এদের মধ্যে রেশিওটা 1000:1728 হয় তাহলে এটাকে যদি আমি 1 বছরে কনভার্ট করতে চাই তাহলে এইটারও কিউব রুট করব, এইটারও কিউব রুট করব। ঠিক উল্টোটাও হবে। তাহলে এটা কিউব রুট করলে কত হবে? এটার কিউব রুট করলে হয়ে গেল 10, আর এটার কিউব রুট করলে হয়ে গেল 12, 12 কিউব 17টা। সেই উল্টোটাও হবে, মানে 1 বছরে যদি প্রিন্সিপাল অ্যামাউন্ট 10:12 হয় তাহলে 3 বছরে কি হয়ে যাবে? এটার কিউব হয়ে যাবে 1000, এটার কিউব হয়ে যাবে 1728। যদি 2 বছর করতাম এটা স্কোয়ার হয়ে যেত 100, এটা স্কোয়ার হয়ে যেত 144, এরকম ভাবে হয়। তাই উল্টোটাও হবে, 3 বছর থেকে 1 বছর মানে কিউব রুট করে নিলাম। ক্লিয়ার? তাহলে এখানে আমার রেট অফ ইন্টারেস্ট কত? এখানে কত বেড়েছে দেখো, 2 বেড়েছে। কতর উপরে? 10-এর উপরে। 10-এর উপরে, তার মানে 1/5, 1/5, তার মানে কত? রেট অফ ইন্টারেস্ট 20%। রেট অফ ইন্টারেস্ট 20% হয়ে গেল। এবার আমাকে কি জানতে চেয়েছে? এখানে সবাই রেট অফ ইন্টারেস্টটা বেরোলো। এবার বলেছে যে যদি সেই একই পরিমাণ টাকা সরল সুদে রাখা হয় তাহলে কত বছরে উহা 4 গুণ হবে। তাহলে 4 গুণ হবে মানে কি? 100 টাকা রাখা হলো, সেটা কত হয়ে গেল? 400 টাকা। 4 গুণ হবে। তার মানে এখানে আমার প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল 100, এসআই কত? এসআই 300। রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট 20%। টাইম জানতে চেয়েছে, তাহলে টাইম মানে আমরা কি জানি? সিম্পল হিসাব, এসআই ইন্টু 100 বাই পি ইন্টু টি। তাহলে এসআই কত আমাদের? 300 ইন্টু 100 বাই পি কত? পি 100 আর টি কত? 20। তাহলে 100 কেটে দাও, 30, 300কে 20 দিয়ে ভাগ করলে 15। তাহলে 15 বছর উত্তর। ক্লিয়ার? তাহলে মেন এখানে আমার কাজটা কি ছিল? কম্পাউন্ড ইন্টারেস্টের এই জিনিসটা ধরা, যে 72.8% দেওয়া রয়েছে। তার মানে এটাকে যদি আমি অ্যামাউন্টে নিয়ে চলে যাই, 100 সঙ্গে যোগ করে দিই তাহলে 172.8 হয়ে যাবে। পয়েন্টটা যদি তুলে দিই মানে দুদিকে 10 দিয়ে গুণ করি তাহলে 1728 হয়ে যাবে। 1728টা হচ্ছে একটা কিউব নাম্বার। কতর কিউব? 12-এর কিউব। তাহলে 10-এর কিউব হচ্ছে 1000, 12-এর কিউব 1728। 3 বছরে যদি প্রিন্সিপাল অ্যামাউন্ট এইটা হয় তাহলে 1 বছরে কি হয়ে যাবে? কিউব রুট করে দেবো 10:12, মানে এখান থেকে রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে গেল 20%। বাকিটা তো সোজা সিম্পল ইন্টারেস্ট জিনিস। ঠিক? তাহলে এই হলো তোমাদের মিসলেনিয়াসের প্র্যাকটিস সেট। আশা করি তোমাদের ভালো লেগেছে। এবং দেখো তোমরা বুঝতেই পারছো যে ম্যাথস গুলো বাংলায় কোয়েশ্চেন করা এবং এমনকি অঙ্কগুলো বাংলাতে রিডিং করে করানো এটা একটু চ্যালেঞ্জিং ব্যাপার, কিন্তু তাও আমি তোমাদের কথা মাথায় রেখে, মিসলেনিয়াসের কথা মাথায় রেখে এইগুলো আমি করাচ্ছি যাতে বেশি থেকে বেশি আরো ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা এর থেকে বেনিফিট হয়। এবং এক্সাম হল অ্যাপ্রোচ বা কিভাবে করলে কত তাড়াতাড়ি এই অঙ্কগুলো করা যায়, কি শর্টকাট ইউজ করা যায়, কি কনসেপ্ট ইউজ করা যায়, সেগুলো তোমাদের শেখাতে পারি। তো তোমরা এই বেনিফিটটা আরো সবার মধ্যে
ছড়িয়ে দাও, তোমরা এই ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধু বান্ধবদের রেফার করো যাতে আমাদের চ্যানেল ফলো করে। এখানে তোমরা জানো যে পিএসসি, এসএসসি, আরআরবি সমস্ত পরীক্ষার জন্যই তোমরা কমপ্লিট গাইডেন্স পাবে। তোমরা চ্যানেলকে একইভাবে সাপোর্ট করতে থাকো এবং অবশ্যই তোমরা পড়াশোনা করতে থাকো। ভোট মিটে গেলে কিন্তু সমস্ত পরীক্ষা একদম সিরিজ দিয়ে শুরু হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড লাক।